তোমরা লক্ষ্য করবে সালোক সংশ্লেষের জন্য যে প্রয়োজনীয় উপাদানের কথা আমরা এখানে আলোচনা করলাম, আমরা এখানে জানলাম, যেমন কার্বন ডাইঅক্সাইড, যেমন জল, যেমন ক্লোরোফিল, যেমন সূর্যালোক, যেগুলো কি ছিল সালোক সংশ্লেষের জন্য প্রয়োজনীয় খাদ্য উপাদান ছিল, যেগুলো আমরা জাস্ট এখনই জিনিসগুলো শিখলাম। এবার আমরা জানবো সালোক সংশ্লেষের জন্য এই প্রয়োজনীয় খাদ্য উপাদানগুলো উদ্ভিদ কীভাবে গ্রহণ করে, তার উৎস কোথায় এবং তার অ্যাকচুয়াল প্রয়োজনীয়তাটা কী। আমরা যেটা বলছি যে খাদ্য উপাদান, তো খাদ্য উপাদান কেন প্রয়োজনীয়, কাঁচামাল কেন, তো সেক্ষেত্রে কী এমন কাজ করে, ওর ভূমিকাটা কোথায়, তো সেই জিনিসগুলো নিয়ে আমরা একটু জানবো। সংক্ষেপে আলোচনা হবে, খুব তাড়াতাড়ি আলোচনা হবে, ঝটপট দেখে নিই। আমি অলরেডি পয়েন্ট করে লিখে দিয়েছি বোর্ডে, একটু খেয়াল করবে। সালোক সংশ্লেষের প্রধান খাদ্য উপাদানগুলির ভূমিকা। প্রথম পয়েন্টে আসি, কার্বন ডাইঅক্সাইড। তো এখানে উৎস বলে পয়েন্ট করা আছে। তো উৎসের মধ্যে যারা যে সমস্ত টেরিস্ট্রিয়াল প্ল্যান্টস আছে, যে সমস্ত উদ্ভিদ স্থলজ উদ্ভিদ যারা ডাঙায় থাকে, তো সে সমস্ত উদ্ভিদ বাইরের পরিবেশ থেকেই কার্বন ডাইঅক্সাইডকে গ্রহণ করতে পারে। কারণ উদ্ভিদের পাতায় আমরা জানি পত্ররন্ধ্র আছে, এগুলো আমরা আমাদের আগের ক্লাসেই অলরেডি পড়ে এসেছি যে উদ্ভিদ তার পত্ররন্ধ্রের সাহায্যে তার প্রয়োজনীয় যে কার্বন ডাইঅক্সাইড বাইরের বাতাস থেকে, অ্যাটমসফিয়ার থেকে তারা গ্রহণ করতে পারে। এবং আমরা এটাও জানি যে শুধুমাত্র পত্ররন্ধ্র নয়, পত্ররন্ধ্র ছাড়াও উদ্ভিদের লেন্টিসেল আছে, উদ্ভিদের কিউটিকল আছে, যেগুলোর সাহায্যে তারা সহজেই কার্বন ডাইঅক্সাইডগুলো গ্রহণ করতে পারে তার প্রয়োজনীয় উপাদান হিসাবে। তো সেটা অলরেডি লেখা আছে, যতটা সংক্ষেপে করা যেতে পেরেছে আমি সেটা করেছি। তো স্থলজ উদ্ভিদের ক্ষেত্রে বাইরের পরিবেশ থেকে পত্ররন্ধ্রের দ্বারা উদ্ভিদ তার প্রয়োজনীয় কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে। জলজ উদ্ভিদের কথা এবার আসি। জলজ উদ্ভিদ মানে কি? যারা অ্যাকোয়াটিক প্ল্যান্টস, যারা জলের তলায় থাকে, সেটা অর্ধ জলজ হতে পারে, অর্ধ নিমজ্জিত হতে পারে, পূর্ণ নিমজ্জিত হতে পারে। তো সেই সমস্ত উদ্ভিদগুলো কি করে, তার আশপাশে যে সমস্ত জলীয় উপাদান, আশপাশে যে পারিপার্শ্বিক যে জলীয় পরিবেশ, তো সেই জায়গা থেকে তারা কার্বন ডাইঅক্সাইডটা গ্রহণ করে। এটা তোমরা অবশ্যই জেনে থাকবে যে কার্বন ডাইঅক্সাইড এবং জল এই দুটোই হলো মানে এমন একটি গ্যাসীয় উপাদান যা সহজেই জলে মিশে যেতে পারে, এমন একটি জলীয় মানে গ্যাসীয় উপাদান যা জলে মিশে যেতে পারে। তো এক্ষেত্রে অক্সিজেন নয়, এক্ষেত্রে কার্বন ডাইঅক্সাইডকে আমরা ফলো করব। তো কার্বন ডাইঅক্সাইড হলো সেই উপাদান, সেই গ্যাসীয় উপাদান, একটি গ্যাস যা জলের মধ্যে মিশে থাকছে। তো সেই মিশে থাকা যে পারিপার্শ্বিক যে জলীয় পরিবেশ, সেই পরিবেশ থেকে জলজ উদ্ভিদ তার কার্বন ডাইঅক্সাইডটি গ্রহণ করছে। এবং কী প্রক্রিয়ায় গ্রহণ করছে, তো সেটা লিখে দেওয়া হয়েছে ব্যাপন প্রক্রিয়ায়। কারণ উদ্ভিদের যে পাতা, তার নিমজ্জিত অংশে, তার ভেজা অংশে, মানে যেটা জলে ডুবে আছে, সেই সমস্ত অংশে নিচের দিক থেকে ব্যাপন প্রক্রিয়াতে উদ্ভিদ তার কার্বন ডাইঅক্সাইড, প্রয়োজনীয় কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে। এবার আমরা আসছি ভূমিকাতে। নেক্সট পয়েন্ট অলরেডি করে দেওয়া হয়েছে, দেখে নাও। এটা কার্বন ডাইঅক্সাইডকে কেন আমরা প্রধান কাঁচামাল হিসেবে গ্রহণ করব, ও কার্বন ডাইঅক্সাইডের সালোক সংশ্লেষের ভূমিকাটাই বা কোথায়, সেটা সম্পর্কে এবার জেনে নিই। কার্বন ডাইঅক্সাইড প্রধান কাঁচামাল, তার কারণ কি? কারণ কার্বন ডাইঅক্সাইড গ্লুকোজ তৈরির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমরা একটু খেয়াল করে দেখতে পাবো কার্বন ডাইঅক্সাইডের মধ্যে সংকেত হিসেবে আমরা কি জানি? CO2 সংকেত হিসেবে আমরা জানি কীরকম? কার্বন ডাইঅক্সাইডের কেমিক্যাল ফর্মুলা আমরা কি জানি? CO2 সংকেত। তো CO2-র মধ্যে আমরা কি দেখব, যে কার্বন একটা আছে। তো কার্বন, সেই কার্বনটা কি হয়, গ্লুকোজের মধ্যে অঙ্গীভূত হয়, তাই না? তো সেই জন্যই এই গ্লুকোজ তৈরি করতে গেলে, একটি উদ্ভিদকে গ্লুকোজ তৈরি করতে গেলে, এই যেটা নিয়ে সমস্ত জীব উপাদান যেটার উপর বেঁচে আছে, যেটাকে নিয়ে বেঁচে থাকে, যেটার উপর নির্ভর করে থাকে, কারণ আমরা তো পরভোজী, আমরা তো নিজের খাবার নিজে তৈরি করতে পারি না, আমরা পুরোপুরিভাবেই উদ্ভিদের উপর ডিপেন্ড করে আছি। তো উদ্ভিদরা কি এমন আমাদেরকে প্রোভাইড করে, যেটার জন্য আমরা এতটা ডিপেন্ডেবল উদ্ভিদের উপর, তো সেটা হলো গ্লুকোজ, প্রধান খাদ্য উদ্ভিদের। তো সেই প্রধান খাদ্য, সেই কার্বন ডাইঅক্সাইডের যে সেই গ্লুকোজের যে কার্বন, সেই কার্বনটা আসে কোথা থেকে? কার্বন ডাইঅক্সাইডের কার্বন থেকে। তো এই জন্যই কার্বন ডাইঅক্সাইডের মানে গুরুত্বটা এতটা বেশি এবং সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। নেক্সট এই পয়েন্ট করে দেওয়া হচ্ছে, দেখো অঙ্গারাক্তীকরণ। অঙ্গারাক্তীকরণ মানে কি? অঙ্গারাক্তীকরণ মানে, অঙ্গার মানে হলো কয়লা, অঙ্গার মানে হলো কয়লা বা কার্বন জাতীয় উদ্দেশ্য করে বলা হচ্ছে। আত্তীকরণ মানে হচ্ছে যেখানে আত্মস্থ হয়। আত্মস্থ হয় কি সেন্সে? এখানে উদ্ভিদ তার যে প্রয়োজনীয় খাদ্য উপাদান, যেগুলো আগের দিনকে আলোচনা করেছি, কার্বন ডাইঅক্সাইড, জল, ক্লোরোফিল, সূর্যালোক, এগুলোর সাহায্যে, এগুলোকে নিয়ে তার প্রয়োজনীয় যে খাদ্য যেটা হচ্ছে গ্লুকোজ, সেটা তৈরি করে তার কলাকোষের মধ্যে সে সঞ্চিত রাখে। তার মানে বাইরে থেকে গৃহীত কার্বন ডাইঅক্সাইড, যেটা বাইরের পরিবেশ থেকে উদ্ভিদ শোষণ করে, সে যার মাধ্যমে শোষণ করুক না কেন, উদ্ভিদ বাইরে থেকে শোষণ করার পর সেটা কিন্তু কারণ গ্লুকোজ রূপে তার কোষের মধ্যেই সঞ্চিত হয়। যেহেতু কার্বন শোষিত হয় এবং কার্বন সঞ্চিত হয়, তাই সেই কার্বনটাকেই অঙ্গার নামে এখানে চিহ্নিতকরণ করা হয়েছে এবং এটাকে বলা হয়েছে অঙ্গার আত্তীকরণ। আত্তীকরণ মিন্স অ্যাসিমিলেট হওয়া, অ্যাসিমিলেশন হওয়া, তাই না? আত্মস্থ হওয়া, সেই কার্বন কোষের মধ্যে আত্মস্থ হচ্ছে, তো সেই ব্যাপারটা এখানে বলা হয়েছে। নেক্সট টপিক দেওয়া হয়েছে কি? জীবজগতের প্রধান খাদ্য উপাদান তৈরির ক্ষেত্রে কার্বন ডাইঅক্সাইডের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। কারণ আমরা এখনই জানলাম যে কার্বন ডাইঅক্সাইড হলো সেই উপাদান যেখানে যার কার্বন এবং অক্সিজেন দুটোই কিন্তু গ্লুকোজের কার্বন এবং অক্সিজেনের মধ্যে অন্তস্থ আছে। তো সেই ব্যাপারটা নিয়ে কার্বন ডাইঅক্সাইডের ব্যাপারটা জানলাম। এবার আমরা জানবো নেক্সট টপিক, সেটা হলো জল, মানে H2O, সেটা তার উৎস কী এবং তার ভূমিকা কী।
চলো বেশ, এবার আমরা দেখে নিই সালোক সংশ্লেষের দ্বিতীয় গুরুত্বপূর্ণ উপাদান, সেটা হলো জল, যেটাকে আমরা H2O বলে চিনি। জলের ক্ষেত্রে উৎস এবং ভূমিকা দুটো আলাদা করে পয়েন্ট করে লেখা হয়েছে, প্রত্যেকে একটু খেয়াল করে নিও। তো স্থলজ উদ্ভিদ যারা থাকে, যারা টেরেস্ট্রিয়াল প্ল্যান্টস থাকে, তারা কী জাতীয় জল শোষণ করে আমাদেরকে এটা খুব ভালো করে জানতে হবে, সেটা হলো কৈশিক জল। খুব ভালো করে জানবে কৈশিক জলের ইংরেজি নাম কি, এত ক্যাপিলারি ওয়াটার। ক্যাপিলারি ওয়াটার যদি জিজ্ঞাসা করা হয়, এটা থেকে শর্ট কোশ্চেন আসে, খুব ভালো করে বুঝে নিও জিনিসটা, যে উদ্ভিদ কী জাতীয় জল শোষণ করে, কৈশিক জল শোষণ করে। কৈশিক জল কী রকমের অবস্থান, সেটা আমরা নেক্সট ভিডিওগুলোতে জানবো, আস্তে আস্তে শিখবো সবটাই, অনেকটাই আলোচনা আছে, সেগুলো আমরা সবটাই জানবো। তো কৈশিক জল শোষণ করে কার মাধ্যমে শোষণ করে, না তো মূলরোম দ্বারা শোষিত হয়। উদ্ভিদ কৈশিক জল মূলরোম দ্বারা শোষণ করে। মূলরোম থেকে একটা প্রশ্ন আসতে পারে, মূলরোম কী প্রকৃতির হয়ে থাকে, না তোমরা লিখে রাখবো, মূলরোম এককোষী প্রকৃতির হয়ে থাকে। মূলরোম এককোষী প্রকৃতির হয়ে থাকে। উদ্ভিদ মূলরোম দ্বারা শোষিত জল কি পদ্ধতিতে শোষণ করে, না তো অভিস্রবণ পদ্ধতিতে। আমরা ব্যাপন, অভিস্রবণ এগুলো নিয়েও আলোচনা করব, কারণ এই চ্যাপ্টারটা অনেকটা ডিটেলসে আলোচনার চ্যাপ্টার। এখানে ছোট ছোট পয়েন্ট থেকে ছোট ছোট ওয়ার্ডসগুলোকে নিয়ে অনেক ভাস্ট আলোচনা করা যায়। আমি চেষ্টা করছি এই ভিডিওগুলোর মধ্যে দিয়ে খুব সংক্ষেপে, খুব সহজে জিনিসগুলোকে তুলে ধরার, কারণ ডিটেলসে আলোচনা করতে গেলে আমাকে অনেক লম্বা ভিডিও বানাতে হবে, আমি এটা আগেও বলেছি। তো আমি প্রথমে চাইছি জিনিসগুলোকে খুব সংক্ষেপে তুলে ধরার, পরবর্তীকালে তোমরা কমেন্টস করবে, তোমাদের কমেন্টসের উপর নির্ভর করে আমি কোনো পার্টিকুলার টপিককে নিয়ে ডিটেলসে আলোচনা করব, সেগুলো আগামী দিনে সম্ভবপর হবে। আগে সংক্ষেপে জিনিসগুলো জেনে নিই যে কী চাইছে, মেন বক্তব্যটা কোথায়। তো যারা জল, যেটা বললাম দ্বিতীয় কাঁচা উপাদান, সেই কাঁচা উপাদান স্থলজ উদ্ভিদ কৈশিক জল শোষণ করে, যাকে ইংরেজিতে ক্যাপিলারি ওয়াটার বলা হয়। সেটা মূলরোম দ্বারা শোষিত হয়। মূলরোম এককোষী উপাদান, এককোষী এক ধরনের মানে আকার, এবং সেক্ষেত্রে কী হচ্ছে, অভিস্রবণ প্রক্রিয়ায়, যেটাকে বলা হয় অসমোসিস প্রক্রিয়ায় শোষণ করে। শোষণ করার পর, যেটা বোর্ডে অলরেডি লেখা নেই, শোষণ করার পর জলটা কোথায় যায়, শোষণ করার পর জলটা যায় জাইলেমে। জাইলেম থেকে আমরা জানি কি, ছোটো থেকে পড়ে আসছি, জাইলেম দ্বারা ঊর্ধ্বগতিতে জল পাতায় গিয়ে পৌঁছায়। আর পাতাকে বলা হয় কি, উদ্ভিদের রান্নাঘর, সেখানে গিয়ে রান্নাটা হয়। মেন যে খাদ্য তৈরির যে উপাদান, মানে গ্লুকোজ তৈরির যে উপাদান, সেটা অ্যাকচুয়ালি পাতাতে গিয়েই হয়, পাতার ক্লোরোফিলযুক্ত কোষে, যেটা আমি একটু পরে আলোচনা করব, যে জলের পর ক্লোরোফিল কীভাবে পাওয়া যায়, ক্লোরোফিল কোথায় থাকে, ক্লোরোফিলের ভূমিকা কী, সেগুলো নিয়েও আলোচনা করছি। তো এবার দেখি নেক্সট, যে সমস্ত জলজ উদ্ভিদ আছে বা আমাদের সাবমার্জ যে সমস্ত প্ল্যান্টস আছে, জলে যেগুলো থাকে, তো অ্যাকোয়াটিক প্ল্যান্টস যেগুলো, তো তার আশপাশে পারিপার্শ্বিক জলজ পরিবেশ থেকে জল শোষণ করে এবং সেটা ব্যাপন প্রক্রিয়াতেই শোষিত হয়। বেশ, এবার আমরা চলে আসছি ভূমিকাতে। অবশ্যই প্রথম পয়েন্ট কী লেখা আছে, অন্যতম কাঁচা উপাদান, যেমন কার্বন ডাইঅক্সাইড ছিল, সেরকম জলও অন্যতম কাঁচা উপাদানের মধ্যে পড়ে। নেক্সট পয়েন্ট কি, জল সূর্যালোকের উপস্থিতিতে, এখানে অতটা লেখা সম্ভবপর হয়নি, মুখে বলে দেওয়া হচ্ছে, ওই জন্য জল সূর্যালোকের উপস্থিতিতে হাইড্রোজেন এবং হাইড্রোক্সিল আয়নে ভেঙে যায়। ভালো করে বুঝবে, এটাকে আমরা ফটোলাইসিসও বলবো ইংরেজিতে। ফটো মিন্স লাইট, লাইসিস মানে ভেঙে যাওয়া। আলোর উপস্থিতিতে জল ভেঙে যায়। বিজ্ঞানী রবিন হিল এটি পরীক্ষিত প্রমাণ করেছিলেন, তাই জন্য এই পরীক্ষাকে বলা হয় হিল বিক্রিয়া। আমরা শিখব, পরে আলোচনা হবে। তো জল হাইড্রোজেন এবং হাইড্রোক্সিল আয়নে ভেঙে যায়। পরবর্তীকালে এই হাইড্রোক্সিল আয়ন থেকেই অক্সিজেন গ্যাস উৎপন্ন হয়, যেটা আমরা আমাদের শ্বাসকার্যের জন্য ব্যবহার করে থাকি। ঠিক আছে, সেটা আমরা শিখব। কীভাবে উৎপন্ন হয় সেটা আমরা আলোচনা করব পরবর্তী ক্লাসে। তোমরা প্রত্যেকটা ভিডিও ভালো করে খেয়াল করবে। কোনো অসুবিধা হলে, কোনো কোয়েশ্চেন্স থাকলে, সেটা অবশ্যই কমেন্টসের মাধ্যমে আমাকে জানবে, এবং আমি যথারীতি তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। নেক্সট নেক্সট পয়েন্ট, অন্ধকার দশা। এটা নিয়ে এখনও আলোচনাই হয়নি, কিন্তু যেহেতু ফাংশনের মধ্যে পড়ে আমি অলরেডি লিখে রেখেছি, তো সেটা নিয়ে আলোচনা হবে আবার পরবর্তী ভিডিওতে। অন্ধকার দশা নিয়ে একটি আলাদা ভিডিও করব। তো অন্ধকার দশা একটি সালোক সংশ্লেষের, অ্যাকচুয়ালি সালোক সংশ্লেষ পড়তে গেলে তার প্রধান দুইটি দশা আছে, একটি আলোক দশা, একটি অন্ধকার দশা। আলোক দশা তো আলোর উপস্থিতিতে ঘটবেই, নাম শুনে বোঝা যাচ্ছে আলোক দশা মানে আলোর উপস্থিতিতে থাকবে, আলোকে নিয়ে কিছু। অন্ধকার দশা মিন্স এমন নয় যে আলোর অনুপস্থিতিতে ঘটবে, এমন নয় যে আলো ছাড়া ঘটবে, মানে অন্ধকারে ঘটবে। এটা অ্যাকচুয়ালি চেনানো হয়েছে, এটা তোমাদেরকে এমনভাবে জানানো হয়েছে যে আলোর উপস্থিতিতে, তার বিপরীতে গেলে কি হয়, আলোর অনুপস্থিতিতে। তো সেটা যদি আলোক দশা হয়, তাহলে সেটা অন্ধকার দশা, সেই অর্থে বোঝানো হয়েছে। কিন্তু অ্যাকচুয়ালি ইনার মিনিং যেটা, সেটা দিনেই হয়। সালোক সংশ্লেষ হতে গেলে অবশ্যই আমাদের প্রয়োজনীয় উপাদান সূর্যালোক, সেটা আমরা আলোচনা করবই। সেই সূর্যালোক মানে কি, সে দিনের আলোতেই হবে। এবার দিনের আলোতে হতে গেলে আমাদেরকে আলো লাগবেই, তো ওই জন্যই আর কি। অন্ধকার দশা মানে এমন নয় যে রাতের অন্ধকারে হবে, এটা দিনেই হয়, কিন্তু আলো ছাড়া হয়, তাই এটাকে লাইট ইন্ডিপেন্ডেন্ট ফেজও বলা হয়। ঠিক আছে, তো এই অন্ধকার দশায় কী হয়, CO2
বিজারণ হয়। CO2 বিজারণ হতে গেলে এই যে অতিরিক্ত হাইড্রোজেন আয়ন ছিল সেই হাইড্রোজেন আয়নগুলো অ্যাকচুয়ালি হেল্প করে CO2 বিজারণে। আমরা জানি অক্সিজেন কোনো জিনিসের সঙ্গে যুক্ত হওয়াকে যেমন জারণ বলে, সেরকম হাইড্রোজেন কোনো জায়গায় যুক্ত হলে সেটাকে বিজারণ বলা হয়। তো সেক্ষেত্রে জল ভেঙে যে হাইড্রোজেন এবং হাইড্রক্সিল আয়ন উৎপন্ন হয়েছিল, যার মধ্যে হাইড্রক্সিল আয়ন অক্সিজেন গ্যাস তৈরি করে এবং আমাদের পরিবেশে মুক্ত করে, বাকি পড়ে থাকা যে হাইড্রোজেন আয়ন সেটা কার্বন ডাইঅক্সাইডের সঙ্গে যুক্ত হয় এবং কার্বন ডাইঅক্সাইডের বিজারণে সাহায্য করে। এই আমাদের সংক্ষেপে ভূমিকা নিয়ে আলোচনা করা হলো। পরবর্তীকালে এগুলো নিয়ে আবার ডিটেলসে আলোচনা হবে। তোমার প্রত্যেকটা ভিডিও সম্পূর্ণ দেখবে। এবার আমরা চলে যাই পরবর্তী কাঁচা উপাদান, যার নাম হলো ক্লোরোফিল। বেশ, এবার আমরা দেখে নেব আমাদের 3 নম্বর কাঁচা উপাদান, যার নাম হলো ক্লোরোফিল। ক্লোরোফিল এখানে কি ভূমিকা গ্রহণ করে, ক্লোরোফিলের উৎস কোথায়, ক্লোরোফিল কোথায় দেখতে পাওয়া যায়, ক্লোরোফিল কী রঙের হয়, ক্লোরোফিলের সংকেত কী, এই ব্যাপারগুলো আমরা জানবো। ছোট্ট করে লেখা হয়েছে ক্লোরোফিল অ্যাকচুয়ালি আমাদের যে সিলেবাস, সেই সিলেবাসে ক্লোরোফিল A, B, C, D এরকম ক্লোরোফিল দেখতে পাবো। যার মধ্যে ক্লোরোফিল A যেটা, সেটা হলো মুখ্য উপাদান, মুখ্য রঞ্জক। রঞ্জক মানে এখানে কালার, মানে পিগমেন্ট, কালারফুল পিগমেন্ট, সেই পিগমেন্টকে নিয়ে আলোচনা করা হয়েছে। প্রধান সালোক সংশ্লেষীয় রঞ্জক হলো ক্লোরোফিল। সেকেন্ড পয়েন্ট কি লেখা হয়েছে, ক্লোরোপ্লাস্টের গ্রানাতে অবস্থান করে। খুব ইম্পর্টেন্ট একটি টার্ম, ভালো করে খেয়াল করবে। কোথায় অবস্থান করে, ক্লোরোপ্লাস্টের গ্রানায় অবস্থান করে। নেক্সট কি, ক্লোরোফিল A হলো মুখ্য উপাদান, যেটাকে চিফ পিগমেন্ট বলা হয়। চিপ নয়, সস্তা নয়, চিপ। তো এখানে মুখ্য উপাদানের কথা আলোচনা করা হয়েছে। এবার কেন মুখ্য উপাদান, কেন একে এতটা সম্মান দেওয়া হচ্ছে, B, C, D থাকলো, বাকিগুলোকে বাদ দিয়ে ক্লোরোফিল এটাকে কেন মুখ্য উপাদান করা হয়েছে, সেটা আমরা পরে জানবো, পরের ভিডিওগুলোতে জানবো। তো ক্লোরোফিল A মুখ্য উপাদান বলা হয়েছে। ক্লোরোফিলের সংকেতটা দিয়ে দেওয়া হয়েছে, একটু খেয়াল করে নেবে, C55H72O5N4Mg। এখানে একটু খেয়াল করবে, Mg এটার মানে কি, Mg মানে কি, ম্যাগনেসিয়াম। এখানে মনে রাখবে, ক্লোরোফিলের প্রশ্ন আসতে পারে যে ক্লোরোফিলের কেন্দ্রে কি জাতীয় ধাতব আয়ন উপস্থিত থাকে, উত্তর কি হবে, ম্যাগনেসিয়াম। আমাদের যদি জিজ্ঞাসা করা হয় যে আমাদের রক্তে যে হিমোগ্লোবিন, সেই হিমোগ্লোবিনের মধ্যে কি জাতীয় ধাতব পদার্থ উপস্থিত, তো আমরা কি বলি, আয়রন। আয়রনের অভাব হলে রক্তাল্পতা হয়, এগুলো আমরা জানি। তো সেরকমভাবে ক্লোরোফিলের কেন্দ্রে কি অবস্থান করে, ম্যাগনেসিয়াম। মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট একটি টার্ম। এই হলো আমাদের মোটামুটি ইন্ট্রোডাকশন ক্লোরোফিলকে নিয়ে। ক্লোরোফিলের ভূমিকাতে আসি আমার। ক্লোরোফিলের ভূমিকাতে কি বলছে, সূর্যালোকের অদৃশ্য ফোটন কণা শোষণ করতে সক্ষম। ক্লোরোফিল তার যে সবুজ রঙের যে রঞ্জক পদার্থ, যেটাকে আমরা ক্লোরোফিল বলে চিনি, যেটা ক্লোরোপ্লাস্টের গ্রানাতে অবস্থান করে, সেই গ্রানাতে সূর্যালোক যখন পৌঁছায়, সেই সূর্যালোকের যে ফোটন কণা, যেটা আমরা খালি চোখে দেখতে পাই না, তো সেক্ষেত্রে কি হয়, উদ্ভিদ সেই ক্লোরোফিলের সাহায্যে কিন্তু সেই ফোটন কণাকে কিডন্যাপ করে। সেই ফোটন কণা সানলাইটটাকে কিডন্যাপ করে নেয়, শোষণ করে নেয়। দিয়ে তারপরের ভূমিকা কি, তারপরের ভূমিকা যেটা আমরা জলে পড়লাম, যে জল বিয়োজিত হয়ে যায়, জল ভেঙে যায়, বিশ্লিষ্ট হয়ে যায় হাইড্রোজেন এবং হাইড্রোক্সিল আয়নে, সেটা ক্লোরোফিলের দ্বারাই সম্ভব। ক্লোরোফিল অ্যাকচুয়ালি করতে সাহায্য করছে। নেক্সট পয়েন্ট কি, সৌরশক্তিকে, যেটা ফোটন কণা আমরা বলছি, সেই সৌরশক্তিকে রাসায়নিক শক্তিতে পরিণত করতে সাহায্য করে। সেই রাসায়নিক মানে কি, রাসায়নিক মানে হলো সৌরশক্তি তো থাকছেই, সেটার প্রেজেন্সে বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইড, মাটির তলা থেকে জল, এগুলোকে গ্রহণ করে কিন্তু গ্লুকোজ তৈরি করার যে মুখ্য ভূমিকা, সেটা কিন্তু আমাদের ক্লোরোফিল দ্বারাই সম্ভবপর হচ্ছে। তো সেই জন্য আমাদের এখানে বলবো ক্লোরোফিল A হলো মুখ্য উপাদান, যার দ্বারাই সৌরশক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। ঠিক আছে, এবার নেক্সট ভিডিওতে আমরা জানবো যে ক্লোরোফিলের পর নেক্সট হয়তো সূর্যালোক, সেই সূর্যালোকের ব্যাপারটা সম্পর্কে এবার আলোচনা করা হবে। আচ্ছা, এবার আমরা দেখে নিই সালোক সংশ্লেষের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ উপাদান, যেটি হলো সূর্যালোক। দেখে নাও, সূর্যালোক যেটাকে আমরা সানলাইট বলে চিনি, সানলাইট বা সূর্যালোক সালোক সংশ্লেষের একটি অপরিহার্য উপাদান, কারণ সূর্যই সকল শক্তির উৎস। সূর্য ছাড়া পুরো পৃথিবীতে জীব সৃষ্টি সম্ভবই নয়, জীবের টিকে থাকা সম্ভবই নয়। এবার দেখে নিই সূর্যালোকের উৎস কোথায়, তো উচ্চ শক্তি সম্পন্ন অদৃশ্য ফোটন কণা, যেটা সালোক সংশ্লেষের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ফোটন কণা কি, এটা আমি আগের দিনকে বলছিলাম যে এটা আমরা পরবর্তী দিনে আলোচনা করব। এবার উচ্চ শক্তি সম্পন্ন অদৃশ্য ফোটন কণা মানে আমরা তো সানলাইট চোখে দেখতেই পাই, যে সূর্যের আলো পড়ছে, আমাদের হাতে পড়ে, আমাদের শরীরে পড়ে, সেরকম উদ্ভিদ দেহেও পড়ে সূর্যালোক। এবার ওই সূর্যালোকের মধ্যে একটি গুরুত্বপূর্ণ উপাদান হলো ফোটন কণা, যেটা শুধুমাত্র ফটোসিনথেসিসের জন্য সালোক সংশ্লেষকারী যে সমস্ত উদ্ভিদ আছে, সেটা ক্লোরোফিলযুক্ত কোষে আবদ্ধ হয়। কারণ ক্লোরোফিলের মেন কাজই ছিল কি, যে সূর্যালোকের যে ফোটন কণা, সেটাকে কিডন্যাপ করা, সেটাকে আবদ্ধ করা। এটা আমরা আগের মানে ক্লোরোফিলের টপিকে আলোচনা করেছি। এবার ভূমিকাতে দেখে নাও, ভূমিকাতে ক্লোরোফিল কণাকে সক্রিয় করা এর প্রধান কাজ, কারণ আমরা পড়বো নেক্সট যে ভিডিওগুলোতে আসবে, যাতে ক্লোরোফিলের কাজ হচ্ছে সূর্যালোককে আবদ্ধ করা, সূর্যালোককে কিডন্যাপ করা। আমি কিডন্যাপের কথা দিয়ে আলোচনা করেছিলাম আগের মানে ক্লোরোফিলের আলোচনায়। তো সূর্যালোককে যখন কিডন্যাপ করবে, তখন সূর্যালোক ক্লোরোফিলের মধ্যে যখন ঢুকে যাবে, তখন ক্লোরোফিলকে কিন্তু উত্তেজিত করবে। তো
তো সেই উত্তেজিত ক্লোরোফিল পরবর্তীকালে একটি ইলেকট্রন ত্যাগ করে এবং সেই ইলেকট্রন ত্যাগের মধ্যে দিয়ে বাকি সম্পূর্ণ সালোকসংশ্লেষের যত কার্যাবলী সেটা কমপ্লিট হয়। এবার এসো নেক্সট, সৌরশক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়ে এটিপি সঞ্চিত হয়। তো সৌরশক্তি মানে তো সানলাইট বা ফোটন কণাকে আমরা ধরে রাখি বা সোলার এনার্জি বা বলতে পারি, যেটা রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। রাসায়নিক শক্তি মানে কি, মানে সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় সূর্যালোকের উপস্থিতিতে উদ্ভিদের ক্লোরোফিল যুক্ত কোষে কী হচ্ছে, এত পর্যন্ত সবাই জানো, এত পর্যন্ত কোনো চিন্তা নেই। এবার পরবর্তী ঘটনা কি, পরবর্তী ঘটনা হচ্ছে ক্লোরোফিল যখন সূর্যালোককে কিডন্যাপ করে নিল, তারপর ক্লোরোফিল নিজে উত্তেজিত হলো, নিজে উত্তেজিত হওয়ার পর আলটিমেটলি ফটোসিনথেসিসের পুরো প্রক্রিয়াটা কমপ্লিট হলো, যেটা এক মুখে বলা সম্ভব না, একটু সময় লাগবে। তো আলটিমেটলি কী তৈরি করলো খাবারটা, যেটা হলো গ্লুকোজ। সেই গ্লুকোজটাকে আমরা পরবর্তীকালে যখন ভাঙছি, ভেঙে কিন্তু এটিপি পাচ্ছি। তো ওই জন্যই বলা হচ্ছে যে সৌরশক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়, যার মধ্যে এটিপি সঞ্চিত থাকে, যে মানে এটিপি শক্তিরূপে সঞ্চিত থাকে। আর সৌরশক্তি কী করে, উদ্ভিদ দেহে উপস্থিত অ্যাডিনোসিন ডাইফসফেট ADP, অ্যাডিনোসিন ডাইফসফেট এটিপিতে রূপান্তরিত করে। এটিপিটাই হলো আমাদের শক্তির একটি নাম, আমরা যেটাকে এনার্জি কারেন্সি বলে থাকি। ক্লাস আগের 9-এ আগের চ্যাপ্টারে আলোচনা হয়েছে, আগের চ্যাপ্টারে আছে এগুলো। তো ADP অ্যাডিনোসিন ডাইফসফেট, যেটি দুটো ফসফেট নিয়ে তৈরি, সেটি নতুন করে ফটোফসফোরাইলেশন পদ্ধতি ঘটে। সেই ফটোফসফোরাইলেশন পদ্ধতিতে, ফটো মিন্স লাইট, ফসফোরাইলেশন মানে একটি ফসফেট অ্যাড হওয়া। কার সাথে অ্যাড হবে, এডিপির সাথে। আমরা এগুলো জানবো। এডিপির সঙ্গে অতিরিক্ত ফসফেট অ্যাড হয়ে এটিপি বা অ্যাডিনোসিন ট্রাইফসফেটে রূপান্তরিত করে, এবং যেটা কোথায় সঞ্চিত থাকে, আমাদের দেহের বা উদ্ভিদ দেহের মাইটোকন্ড্রিয়াতে সঞ্চিত থাকে। তাই জন্য মাইটোকন্ড্রিয়াকে কী বলা হয়, কোষের শক্তিঘর বলা হয়। বাস মোটামুটি এটুকু জানলেই হলো। আমাদের সূর্যালোক, এটি আমাদের সালোকসংশ্লেষের প্রধান উপাদানগুলির মধ্যে লাস্ট টপিক ছিল, যেটা সম্পূর্ণ টপিকটাকে নিয়ে কমপ্লিট করা হয়েছে। ঠিক আছে, তাহলে উৎস আমরা জানলাম, ভূমিকা জানলাম, এভাবে সূর্যালোকের পয়েন্ট আমরা শেষ করলাম। ঠিক আছে, এবার পরবর্তী আলোচনা পরবর্তী ভিডিওতে।